ফার্স্ট পার্টটা 12 মিটার নিয়ে দুজনের কারো ডাউট নেই। এবার রইল এইটার এভারেজ ভেলোসিটি আর এটার এভারেজ ভেলোসিটি, তাই তো? দেখো এবার একটা কনসেপ্ট বলছি, দুজনেই মন দিয়ে শোনো। ধরো এ, এটা বি, এটা সি, এরকমই কিছু একটা হচ্ছে সিচুয়েশনে। পার্টিকেলটা একটা সার্টেন ডিরেকশনে কনস্ট্যান্ট এক্সেলারেশন, এই পোর্শনটায় এক্সেলারেশনের ভ্যালু কত দিয়েছি 2, তাহলে এই পোর্শনটাতেও এক্সেলারেশন 2, একই এক্সেলারেশন নিয়ে মুভ করছে তো। acceleration remains constant on the particle during its motion. This is the position of the particle at t equal to 0 second. Let this is be at t equal to 2 second, and let this is be the position at t equal to 4 second, right? So initial velocity here it was 0. Let the velocity at this position is v1, and at this position it is v2. Clear? In any kinematics, v average between two position means displacement divided by time taken. Clear? The average velocity means it is displacement divided by time taken. So I need to know this displacement in 2 seconds, as because the particle starting from t equal to with velocity 0 at t equal to 0, so the displacement AB divided by the time interval for AB is 2 seconds, and that AB will be equal to simply half a t square, because initial velocity at A was 0. This displacement will be s is equal to ut plus half at square. Got my point? ঠিক আছে, তাহলে সেটা ডিভাইডেড বাই 2, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 2 স্কোয়ার মানে 4 ডিভাইডেড বাই 2, তাহলে প্রথমটা হলো 2 মিটার পার সেকেন্ড। এ থেকে বি এর এভারেজ ভেলোসিটি হলো 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার আসছি নেক্সট 2 সেকেন্ডের এভারেজ ভেলোসিটি। তো নেক্সট 2 সেকেন্ড ফর B2C V average will be the displacement BC divided by the time taken, which is again 2 second, t equal to 2 second to t equal to 4 second, তাহলে ইন্টারভ্যাল কতটা? 2 সেকেন্ডের ইন্টারভ্যাল। আচ্ছা, সেক্ষেত্রে s is equal to ut plus half at square লাগাতে গেলে এবার আমার স্টার্টিং পয়েন্ট কোনটা? B. Now B is the starting point, so I must know the velocity at B, which is to be taken as u in the formula. যে কোনো ফর্মুলার s is equal to কি হচ্ছে? ut plus half at square, তার মানে হলো u is the velocity at the starting instant of that journey of t second. So when we are talking about the journey from t equal to 2 second to t equal to 4 second, that means in this interval of 2 second, position B will be treated as initial velocity. So velocity at position B must be treated as u, তার মানে আমার লেখা উচিত v1 into 2 plus half a into 2 square, তাই না? বুঝতে পারছো কি না? কিন্তু আমি তো v1 জানি না, তাহলে আমাকে আলাদাভাবে আগে v1টা বার করে নিতে হবে। বুঝতে পারছো? সেটা একটা প্রসেস। অর আমার যেহেতু ভি এভারেজটা ক্যালকুলেট করতে হবে বিসি ডিভাইডেড বাই টাইম ইন্টারভ্যাল 2, তো বিসিটাকে আমি এইভাবেও লিখে নিতে পারি, ইট ইজ এসি মাইনাস এবি ডিভাইডেড বাই 2। আমি এবি তো অলরেডি জেনে গেছি, এবি ইজ 4, তাই তো। আর এসিটাকে আমি দেখো এসি আর এবিতে লেখার কারণ হচ্ছে দুটোর জন্যই ফর ক্যালকুলেটিং এবি অর ফর ক্যালকুলেটিং এসি আই ক্যান ইউজ দিস ইনফরমেশন অ্যাজ দ্য স্টার্টিং ভেলোসিটি, যেটা আমার জানা আছে ইউ ইকুয়াল টু 0। তাহলে এসির জন্য আমি লিখে দিতে পারি হাফ ইন্টু এক্সেলারেশন ইন্টু 4 স্কোয়ার, কারণ এ থেকে সি এর টাইম অফ জার্নি কত? 2 + 2, টোটাল এ থেকে সি 4 সেকেন্ড, মাইনাস এবি তো আমরা অলরেডি ক্যালকুলেট করে নিচ্ছি 4 ডিভাইডেড বাই 2,
তার মানে কি দাঁড়ালো এটা 16 মাইনাস 4/2, সো 12/2, তার মানে 6 মিটার পার সেকেন্ড। তার মানে 6 মিটার পার সেকেন্ড হলো এভারেজ ভেলোসিটি ফ্রম বি টু সি, আর এভারেজ ভেলোসিটি ফ্রম এ টু বি এসেছিল কত 2 মিটার পার সেকেন্ড। তো আমি জানতে চেয়েছিলাম ভি এভারেজ অফ এ বি বাই ভি এভারেজ অফ বিসি, তাহলে সেটা কত হলো 2/6, মানে রেশিওটা 1:3। বুঝতে পেরেছো? তার মানে হলো যে স্ট্রেট লাইন মোশনে যখন কনস্ট্যান্ট এক্সেলারেশন থাকবে সেখানে ভি এভারেজ অফ আ জার্নি, একটা জার্নির এভারেজ ভেলোসিটি বার করানোর জন্য যেমন ডিসপ্লেসমেন্ট বাই টাইম ব্যবহার করা যেতে পারে, এখানে আরও একটা প্রসেস অ্যাপ্লাই করা যেতে পারে। দেখো, ফর এক্সাম্পল, if a particle begins from A at t equal to 0 with initial velocity u meter per second, for example, and it travels to a point B where the velocity value is v meter per second, ঠিক আছে, traveling through s meter, তাই না, in t second, এটা t সেকেন্ডের ইনস্ট্যান্ট, তাহলে t equal to 0 থেকে t সেকেন্ডে it is traveling through s meter starting with u meter per second speed, and its velocity at the finishing point of this discussion is v meter per second. So I can write down, if a is constant, if it is moving under constant a, then obviously I can write down s can be written ut plus half at square, তাই না? এবার এখানে আরেকটা জিনিস লিখতে পারি, টেকিং t কমন, I can write down u plus half at, যেটাকে আমি যদি সিম্পলিফাই করি then I can write down t into 2u plus at by 2. This 2u plus at, এটাকে লেখা যেতে পারে u plus at that divided by 2, তার মানে s ডিভাইডেড বাই t, টিটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিয়ে নিয়ে এলাম, তাহলে থাকলো u প্লাস ভি বাই 2। এই পার্টটাকে আমি ভি লিখতে পারি তো, তাহলে u প্লাস ভি বাই 2, তার মানে দাঁড়ালো s বাই t ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য জার্নি ডিভাইডেড বাই t, তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইমটাকে আমি এভারেজ ভেলোসিটি লিখতে পারি, তার মানে এভারেজ ভেলোসিটি ক্যান অলসো বি রিটেন u প্লাস ভি বাই 2, বুঝতে পারলে? কিন্তু কন্ডিশন হচ্ছে এভারেজ ভেলোসিটিকে u প্লাস ভি বাই 2 তখন লেখা যাবে when a particle is moving with constant acceleration, বুঝতে পেরেছো? কারণ আমি এই ডেরিভেশনটা আনলাম কোথার থেকে, যেখানে আমি কনস্ট্যান্ট এক্সেলারেশনের মেকানিজম নিয়ে ইকুয়েশনটাকে লিখেছিলাম, তাই না? আদারওয়াইজ যেখানে এক্সেলারেশন কনস্ট্যান্ট হবে না সেখানে তো আমি ডিসপ্লেসমেন্টকে s is equal to ut plus half at square দিয়ে এক্সপ্রেস করতে পারবো না, তাই কি না? So when acceleration will be constant, then only we can express a displacement using this term, and then the average velocity can be expressed as the sum of the initial velocity plus final velocity of the journey by 2, the mean value of the
initial and final velocity of the journey, where the journey defines a motion under constant acceleration. নর্মালি আমরা এস বাই টি দিয়ে এভারেজ ভেলোসিটি তো সবসময় লিখতে পারবো, যেখানে কাইনেমেটিক্সের এক্সেলারেশন মানে মোশনের এক্সেলারেশনটা কনস্ট্যান্ট থাক বা ভেরিয়েবল থাক। In case of a particle moving with either constant acceleration or variable acceleration, in both cases, right, in both cases I can express average velocity of the journey always equal to displacement by time. Either particle is moving under constant acceleration or under variable acceleration, but specially that average velocity can be written initial velocity plus final velocity by 2 subject to the condition if particle is moving under constant acceleration. বুঝতে পারলে দুটো ডিফারেন্স? হ্যাঁ, এটা শুধু লিখতে পারবো যখন কনস্ট্যান্ট এক্সেলারেশনের মোশন থাকবে। ভেরিয়েবল এক্সেলারেশন থাকলে আমরা এভারেজ ভেলোসিটিকে এটা দিয়ে লিখতে পারবো না, তখন আমাকে এস বাই টি দিয়েই লিখতে হবে। ঠিক আছে? লিখে নিচ্ছ? লিখে নাও। এবার দেখো, আমরা যদি এই যে যেটা এখন ডিসকাস করলাম এভারেজ ভেলোসিটি অ্যান্ড এভারেজ স্পিড, if we compare about these two terms, average velocity and average speed, so for a particle moving from A, if t equal to 0 instant, particle starts moving from A, and if it continues along its motion along a straight line, suppose this is the position at t equal to t1 second, this is t equal to t2 second. For example, particle continues its motion, okay, under constant acceleration, and after reaching C, if it turns back, if the particle after reaching B it turns back, and suppose we are discussing the motion up to D, কি বলছি বুঝতে পারছো? একটা পার্টিকেল ধরো এখানে তার স্টার্টিং ভেলোসিটি আছে ইউ মিটার পার সেকেন্ড এই ডিরেকশনে, সে একটা সার্টেন ডিস্টেন্স এ টু সি যাওয়ার পর সে টার্ন ব্যাক করলো, এটা টি ইকুয়াল টু t3, তার মানে ডিউরিং ফার্স্ট t1 সেকেন্ড ইট ইজ ট্রাভেলিং in the direction of initial direction of motion through some distance AB, then from t1 to t2 it is further moving forward traveling through BC, but from t equal to t2 to t equal to t3 it is returning back, এটা আবার ফেরত আসছে। তার মানে হলো যে প্রথম দুটো ইন্টারভ্যাল সে ফরওয়ার্ড গেল আর নেক্সট থার্ড ইন্টারভ্যালে ব্যাকওয়ার্ড আসছে, তাই না? তার মানে অ্যাটলিস্ট বি থেকে সি, এ থেকে বি যদি তার, এবার আমি এই মোশনগুলোকে যদি বলতে চাই যে কি কি মোশন পসিবল, কিভাবে এটা পসিবল, তাহলে তোমরা কিভাবে ইন হাউ মেনি ডিস্টিংক্ট ওয়ে ইউ ক্যান এক্সপ্রেস দিস, ইন হাউ মেনি ওয়ে দিস মোশন, মানে নেচার অফ দ্য মোশনটাকে কত রকমভাবে এর পসিবিলিটি বলতে পারবে। আমি ধরো যে এর কথাটা লিখছি, এই মোশনটা পসিবল হওয়ার জন্য এ থেকে বি, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল বি সেখানে আমি স্মল এ লিখেছি, আর বি থেকে সি সেটাও স্মল এ। এবার প্রশ্ন হচ্ছে এই এ থেকে বি যে এটা আমি লিখেছি আর বি থেকে সিতেও যদি সেই এটা থাকে, তাহলে হাউ ফার দিস মোশন ইজ পসিবল? মানে আমি এ থেকে বি নেচার অফ মোশনটা দিলাম, এ ইন্ডিকেট করছি, কথাটার মানে হচ্ছে কি যে অ্যাক্সেলারেশন আছে,
তাহলে স্টার্টিং ভেলোসিটিটা যদি ইউ মিটার পার সেকেন্ড ছিল তাহলে ভেলোসিটিটা বাড়ছে, তাহলে বি পর্যন্ত ডেফিনেটলি ভেলোসিটি বাড়ছে। আবার সেই অ্যাক্সেলারেশনটা যদি বি থেকে সি তেও থাকে তাহলে আবার ভেলোসিটিটা বাড়ছে। এবার প্রশ্ন হচ্ছে বি থেকে সিও যদি ভেলোসিটিটা বাড়তে থাকে তাহলে আবার সি থেকেও ফেরত আসতে শুরু করলে কী করে? সি টু ডি যাচ্ছে, আবার সেই পাথেই রিটার্ন যাচ্ছে, তো তাহলে এখানে এই দিকে যাচ্ছে আর এখানে এই দিকে যাচ্ছে, তো সি টু ডি ব্যাক করছে, তো আবার স্টার্টিং পজিশনের দিকে যাচ্ছে। তো তাহলে এই যে আমি লিখেছি এ থেকে বি, এ আর বি থেকে সি এ, হাউ ফার ইট ইজ পসিবল? আচ্ছা আমাকে একটা জিনিস বললো, সিতে এই বি থেকে সি যেতে গিয়ে সিতে ও আবার রিটার্ন জার্নি করলো উইদাউট স্টেইং দের এট সি, মানে এটা বুঝতে পারছো? বি থেকে সি গেল, দেন ইট টার্নড ব্যাক উইদাউট ওয়েস্টিং টাইম স্টেইং এট সি। হাউ ফার ইট ইজ পসিবল? কি করে পসিবল হতে পারে? তার মানে হচ্ছে এ থেকে বি যদি এক্সেলারেশন এ হয়ও, বি থেকে সিটা এক্সেলারেটেড মোশন পসিবল নয়। বি থেকে সি এক্সেলারেটেড মোশন পসিবল নয়, কারণ যদি বি থেকে সিটাও এক্সেলারেটেড মোশন হতে থাকে তাহলে ভেলোসিটি অফ দ্য মোশন আফটার বি উইল ফার্দার ইনক্রিজ। ইয়েস, তার মানে বি থেকে সিটা ইট মাস্ট বি রিটার্ডেশন। তাহলে আমি লিখলাম যে হাউ মেনি ওয়েজ দিস মোশন ইজ পসিবল। তো লেখো 1 2 3 করে লেখো, আমি বলছি। প্রথমটা লেখো, in this motion the nature of kinematics from A to B, the nature of kinematics from A to B may be accelerated motion, but B to C must be a negative acceleration or retardation, but B to C must be a negative acceleration or retardation which may be available in the journey of C to D, which may be available in the journey of C to D, and the situation suggests that the velocity at C must be momentarily zero. Velocity at C must be momentarily zero, but the retardation must be available on the mass, at C, so that the particle can follow the journey from C to D, C to D। কারণ যদি সিতে গিয়ে সে থেমে না যায় তাহলে তার ফরওয়ার্ড মোশন আটকাবে না। If we are making an argument that B to C is the farthest position
for rightward direction of motion. So obviously the rightward direction velocity must come momentarily 0 at c, and but if it comes to momentarily 0 and immediately if it is turning back, so that means the next who will push it back in the backward direction, that must be the retardation which is available in the journey of B to C, or maybe some other magnitude but retardation with respect to the first journey. প্রথম যে জার্নি A to B বা B to C যে ছিল তার উল্টো দিকে একটা অ্যাক্সেলারেশন হতে হবে to be available on the mass even after reaching the point C. এবার হচ্ছে রিটার্ডেশন ইন দ্য প্রসেস অফ বি টু সি, তার মানে অ্যাকচুয়ালি এই যে এটা নেগেটিভ এ ইন দিস ডিরেকশন or it is পজিটিভ এ ইন দিস ডিরেকশন। বুঝতে পেরেছো? অ্যাক্সেলারেশন ভেক্টরটা আইদার নেগেটিভ, মানে নেগেটিভ কেন বলছি, কারণ বি থেকে সি মোশনটা ফরওয়ার্ড হচ্ছে, নেগেটিভ মানে তার অ্যাকচুয়াল প্রেজেন্সটা অপোজিট টু দ্য মোশন, সেটাকে আমরা নেগেটিভ অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন বলছি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? পারিজাত বুঝতে পেরেছো? ঠিক। এবার আমি যদি এই ওভারঅল মোশনে জিজ্ঞেস করি, ইজ ইট নেসেসারি দ্য ম্যাগনিটিউড অফ স্মল এ ইন AB and BC আর ইকুয়াল? ম্যাগনিটিউড অফ স্মল এ মানে যেটা অ্যাক্সেলারেশন ধরেছি এ বিতে, এরকম জরুরি নয় যে A to B টা অ্যাক্সেলারেশন হতেই হবে। ইট মে অলসো বি পসিবল দ্যাট A to B ইজ রিটার্ডেশন অ্যান্ড B to C ইজ অলসো রিটার্ডেশন, মানে পুরোটাই রিটার্ডেটেড কাইনেমেটিক্স। বুঝতে পারছো? আমরা প্রথমটাতেও এটা ধরে নিতে পারি যে A থেকে B যেতে গিয়ে ভেলোসিটিটা কমছে, B থেকে C যেতে গিয়ে ফার্দার আরও কমছে। ঠিক আছে, তো সেটাকেও লিখে রাখো, সেটাও লিখে রাখো। দ্য অ্যানাদার possibility of this motion is where particle starting from position A with velocity u meter per second is moving against an opposing force, or it is moving under retardation, which reduces the velocity of the particle in motion between A and B and that between B and C. And after the instant of reaching C, that retardation acting reverse in direction of increases the magnitude of velocity in the journey from C to D. বুঝতে পেরেছো? হ্যাঁ, তার মানে হলো যে এবার আমি যদি এখানে প্রশ্ন করি এই এভারেজ ভেলোসিটি আর এভারেজ স্পিডটাকে নিয়ে, তাহলে ফ্রম A to B average velocity and average speed, which one will be greater in magnitude? What do you think? From A to B, average velocity and average speed,
which one will be greater in value? Tell me. Huh? Correct, because A to B will be considered to be a positive displacement. So displacement ja setai distance traveled. Average velocity jemon displacement by time taken, সেরকম average speed হলো distance traveled by time taken। তো দুটো ইকুয়াল, তার মানে A to B তে average velocity যা average speed ও তাই, ঠিক আছে। B to C তে কত কি হবে? From B to C end এ কি হবে হলো the relation between average velocity and average speed। Again same, average velocity will be equal to average speed। বুঝতে পেরেছো? এবার আমি যদি A to D এর কথা বলি তাহলে from A to D, from A to D, তাহলে A to D তে আমার which one will be greater in value, average velocity or average speed? Average speed. Why? Sir, because বেশি distance cover করতে আছে। আর ভেলোসিটিটা কম হয়ে যাবে কারণ ডিসপ্লেসমেন্টটা অনলি AD। তাহলে এখানে যদি আমি এভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করি, ভেলোসিটি কথাটার মানে হলো দ্য স্ট্রেট লাইন জয়েনিং বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট অফ দ্য ওভারঅল জার্নি। তাহলে ওভারঅল জার্নিটায় একটা সার্টেন ডিস্টেন্স ফরওয়ার্ড গেছে, আবার একটা সার্টেন ডিস্টেন্স ব্যাকওয়ার্ড এসছে। তাহলে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুটো মিলে এইটা হলো ডিসপ্লেসমেন্ট A to D, আর ডিস্টেন্স হলো টোটাল পাথ লেন্থ। তার এভারেজ ভেলোসিটি হচ্ছে সিম্পলি AD বাই টাইম, আর এভারেজ স্পিড হবে টোটাল ডিস্টেন্স which is AB plus BC plus CD divided by time। তাহলে টাইম অফ জার্নি তো একই থাকছে, বাট এভারেজ স্পিডটা এই কারণে বেশি কারণ টোটাল পাথ লেন্থ through which it is moving, that is definitely more than the average velocity which is due to the net displacement between initial and final point। বুঝতে পারলে? তার মানে একটা স্ট্রেট লাইন মোশনে এভারেজ ভেলোসিটিটা এভারেজ স্পিডের থেকে কম কখন হতে পারে? যখন লিনিয়ারলি মুভিং বডি, হ্যাঁ, লিনিয়ারলি মুভিং বডি ফরওয়ার্ড যাওয়ার সময় কিছুটা ফরওয়ার্ড গিয়ে আবার যখন ব্যাকওয়ার্ড আসবে তখন তার এভারেজ স্পিড ক্যালকুলেশন অফ দ্য জার্নি বেশি হয়ে যাবে দেন এভারেজ ভেলোসিটি, কারণ তখন তার টোটাল পাথ লেন্থে ফরওয়ার্ড মোশন প্লাস ডিসপ্লেসমেন্টে শুধু ইনিশিয়াল আর ফাইনাল সেপারেশনের মধ্যে, ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে সেপারেশন থাকবে, আর ডিস্টেন্সের মধ্যে ফরওয়ার্ড পাথ লেন্থ অ্যান্ড ব্যাকওয়ার্ড পাথ লেন্থ which it will be traveling total will be taken into consideration। So obviously distance traveled for a case where particle returns back, the distance covers is more than the displacement, so though the time taken will be considered same, so that's why it will be the average speed more than the average velocity in such cases of kinematics। বুঝতে পারছো? ওকে, এবার তাহলে আমাকে বলো যে যখন মোশনে আমরা কনস্ট্যান্ট এক্সেলারেশনকে নিয়ে ডিল করব না, মানে যদি আমাদের কাছে কোথাও কোনো মোশন থাকে সেখানে এক্সেলারেশন যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে সেই ধরনের মোশনের আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অর ডিসপ্লেসমেন্ট অফ আ পার্টিকেল ডিউরিং ইটস মোশন সেগুলো কি করে বার করব?
সেখানে কি ফর্মুলা ব্যবহার করতে পারবো না, ফর্মুলার তো লিমিটেশন অনলি ফর ইউনিফর্ম কাইনেমেটিক্স, নট ফর নন ইউনিফর্ম কাইনেমেটিক্স। তাহলে যেখানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট নেই সেখানে ফর্মুলা ব্যবহার করতে পারবো না। তাহলে উপায় কি আছে বলো? যেখানে নন ইউনিফর্ম সেখানে তো ইকুয়েশন ব্যবহার করতে পারবো না, তাহলে তার উপায় কি সেই সব জায়গায়? তোমাকে ধরো একটা দিল যে পার্টিকেল স্টার্টস ফ্রম acceleration t plus 1 meter per second square ধরো দিল a particle is starting from rest moving under acceleration of t plus 1 and a particle দিল t equal to 0 second এ start হচ্ছে with initial velocity 0 but acceleration is equal to 2t plus 1 meter per second square। বুঝতে পারছো? তার মানে যেমন যেমন টাইম বাড়তে থাকবে অ্যাক্সেলারেশনের ভ্যালুটাও বাড়বে। তাহলে আমাকে যদি এখানে জিজ্ঞেস করে যে দেন ফাইন্ড ইটস ভেলোসিটি at t equal to 4 সেকেন্ড, তাহলে কি করবে তুমি? রিলেশনটা দিয়েছে a is equal to 2t plus 1, ওটা তো t এর ভ্যালুটা বসিয়ে সেই ইনস্ট্যান্টের অ্যাক্সেলারেশনটা ম্যাক্সিমাম জানা যাবে, তাই না? আমরা যদি t equal to 4 বসিয়ে দিই তাহলে কত বেরোবে? 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে অ্যাক্সেলারেশনটা বাড়ছে, একদম শুরুতে t 0 বসালে অ্যাক্সেলারেশনটা কত? 1। তাহলে আমাদের রিকোয়ার্ড আর্গুমেন্টে 0 ইনস্ট্যান্টে মানে 0 সেকেন্ডে ছিল অ্যাক্সেলারেশন 1, তারপর অ্যাক্সেলারেশন প্রতি মুহূর্তে বাড়ছে, ঠিক আছে? ফাইনাল রিকোয়ার্ড টাইমটা t ইকুয়াল টু 4 সেকেন্ডে অ্যাক্সেলারেশনটা হয়ে গেছে 9। তার মানে যদি প্রত্যেক ইনস্ট্যান্টে অ্যাক্সেলারেশনটা বাড়তে থাকছে তাহলে তো আমরা ভেলোসিটি ইকুয়াল টু v ইজ ইকুয়াল টু u প্লাস এটি করতে পারবো না, কারণ v ইজ ইকুয়াল টু u প্লাস এটি তখনই করা যাবে যখন এটা কনস্ট্যান্ট হয়। এটা মানে অ্যাক্সেলারেশনটা যখন কনস্ট্যান্ট হবে তখনই আমরা v ইজ ইকুয়াল টু u প্লাস এটি ব্যবহার করতে পারবো। এখানে তো এটা ভেরিয়েবল, তাহলে কি করব বল দেখি? তাহলে কি করব? হ্যাঁ আবার বলো, বলো কি বলছো? চারটা দিয়ে না 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 না, মূলত কথা হচ্ছে পার্টিকেলটার অ্যাক্সেলারেশন মানে আমি ধরে নিলাম 0 1 2 3 4 এইগুলোই আমি অ্যাক্সেলারেশন জানবো, কিন্তু এবার আমার প্রশ্ন হচ্ছে শুধু এই ইন্টিগ্রাল ভ্যালুগুলো কেন? এছাড়াও তো দুটো অ্যাবসলিউট রিয়েল নাম্বারের মাঝে তো ইনফাইনাইট রিয়েল ভ্যালু অলরেডি আছে, সেই ইনস্ট্যান্টগুলোর অ্যাক্সেলারেশনগুলোও তো ভেরিয়েবল, তাই না? তাহলে আমাকে তাহলে তো প্রত্যেকটা ইনস্ট্যান্টের তো 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে কত ইনস্ট্যান্ট আছে? ইনফাইনাইট। নেভার পসিবল টু ইউজ এভরি ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন টু ডিল ভেলোসিটি। বুঝতে পেরেছো? এখানে আমরা ফর্মুলা ফেল হয়ে যাবে, এখানে আমরা ফর্মুলা লাগাতে পারবো না। এখানে একটা জিনিস শিখতে হবে ম্যাথমেটিক্সের ক্যালকুলাস। বুঝতে পেরেছো? দেখো এখন পর্যন্ত তোমরা ক্লাস 10-এর হিসেব পর্যন্ত পড়েছো v ইজ ইকুয়াল টু u প্লাস এটি, এটাই পড়েছো। এটার কন্ডিশনও হয়তো পড়িয়েছে, কিন্তু ওটা না হলে কি হয় সেটা ক্লাস 10-এর সিলেবাসে নেই,
তাই কোনো টিচারও ডিসকাস করেনি। এখান থেকে আমরা একে কি লিখি, এখান থেকে একে লিখি, এটা আমরা এ বলতে কি বুঝি, এর ডেফিনেশন আমরা কি জানি, এটাই তো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তাই না? ইনফ্যাক্ট এই ল্যাঙ্গুয়েজটাও ক্লাস 10-এ পড়ি না, ক্লাস 10-এ যেটা পড়ি সেটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন, তাই তো নাকি? হ্যাঁ, ক্লাস 10-এ যেভাবে পড়ি অ্যাক্সেলারেশনটাকে সেটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন। দেখো ও বলেছিল, বাহ, তাহলে খুব ভালো কাজ করেছিল তাহলে খুব কাজের কাজ করেছিল। এবার ঘটনা হচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি যখন বলছে, তার মানে টাইমটা ইন্টারভ্যালের, একটা ইন্টারভ্যালকে তুমি যদি ভাঙতে চাও যে আমি কতগুলো স্টপওয়াচ মোমেন্ট নেব একটা ইন্টারভ্যালে, তাহলে ইউ ক্যান গেট ইনফিনাইট স্টপওয়াচ মোমেন্ট, তাই তো? তাহলে যে কোনো দুটো স্টপওয়াচ মোমেন্টের মাঝের স্প্যানটাকে ইন্টারভ্যাল বলে, যে কোনো দুটো অ্যাবসলিউট স্টপওয়াচ মোমেন্টের মাঝের গ্যাপটাকে ইন্টারভ্যাল বলছে, সেই ইন্টারভ্যালটাই হলো টাইম। তার মানে যখনই আমরা, এবার প্রশ্ন হচ্ছে তাহলে এক্সেলারেশনে যদি চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম কথাটা আসে, তার মানে একটা সার্টেন টাইম ইন্টারভ্যালের চেঞ্জ অফ ভেলোসিটিকেই আমরা অ্যাজ অ্যান এক্সেলারেশন হিসেবে স্টাডি করছি, তাই না? এবার প্রশ্ন উঠছে যে এই টাইমটা আমি মিনিমাম কত নিতে পারি, মানে কোনো লিমিটেশন আছে কি না, আমাকে 1 মিনিটের ইন্টারভ্যালে চেঞ্জ অফ ভেলোসিটিটাকেই এক্সেলারেশন বলতে পারবো, কি হাফ মিনিটের চেঞ্জ অফ ভেলোসিটিটাকে এক্সেলারেশন বলতে পারবো, কি 1 সেকেন্ডের চেঞ্জ অফ ভেলোসিটিটাকে এক্সেলারেশন বলতে পারবো, এরকম কোনো নির্দিষ্ট ইন্টারভ্যাল আছে যে ইন্টারভ্যালটাকে স্ট্যান্ডার্ড প্যারামিটার অফ আর্গুমেন্ট বলতে পারি? তার মানে কি আমি 1 সেকেন্ডের কম ইন্টারভ্যালে, হাফ সেকেন্ড, 1/4 সেকেন্ড, 1/8 সেকেন্ড, এই ইন্টারভ্যালগুলোর মধ্যের চেঞ্জ অফ ভেলোসিটিটাকে এক্সেলারেশন ডিফাইন করতে পারবো না? পারবো, তাই তো? তার মানে হচ্ছে এই ম্যাথমেটিক্যাল রিলেশনটা ভ্যালিড, এই ম্যাথমেটিক্যাল রিলেশনটা ভ্যালিড ফর টাইম t tends to 0 as a positive quantity কারণ টাইম তো নেগেটিভ হতে পারে না, তাহলে টাইমটা বিং আ পজিটিভ কোয়ান্টিটি, এর মিনিমাম আর্গুমেন্ট কী হতে পারে? এনিথিং পজিটিভ টেন্ডস টু 0। আমি যদি খুব ছোট একটা টাইম ইন্টারভ্যালের কথা ভাবি, উইচ ইজ নট এক্স্যাক্টলি 0, বাট এত ছোট যেটা 0-র খুব কাছাকাছি, কারণ একটা ম্যাথমেটিক্যাল রিলেশন নিউমারেটর বাই ডিনোমিনেটর ইজ সেড টু বি ভ্যালিড ওয়েন ডিনোমিনেটর ইজ আ নন জিরো কোয়ান্টিটি। ডিনোমিনেটর যদি 0 হয়ে যায় তাহলে ইট ইজ অ্যান আনডিফাইন্ড কোয়ান্টিটি, তাই না? এনিথিং বাই 0 ইজ আনডিফাইন্ড। তাহলে ডিনোমিনেটরটাকে 0 করব না, নন জিরো পজিটিভ, তাহলে তার লিমিটিং ভ্যালু কি? কত ছোট? যত ছোট সম্ভব, অ্যাজ স্মল অ্যাজ পসিবল অ্যাজ আ পজিটিভ কোয়ান্টিটি টেন্ডস টু 0, ভেরি ক্লোজ টু 0 বাট নট ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? ম্যাথমেটিক্সে এবার এখানে হচ্ছে আমি টিটাকে কত ছোট বসাতে পারি, 0.1, 0.01, 0.001, দিস আর অল ভ্যালিড ভ্যালুস, ঠিক আছে না? ইভেন তাদেরকেও আরও ছোট করা যেতে পারে। তাহলে ম্যাথমেটিক্যালি এটা বলা, ইন অ্যালজেব্রিক প্যারামিটার একটা নাম্বার দিয়ে বলা ডিফিকাল্ট যে টিটা এক্স্যাক্টলি নিউমেরিক্যালি কত হতে পারে অ্যাজ দ্য স্মলেস্ট পারমিসিবল ভ্যালু। আমার কথাটা বুঝতে পারছো? ঠিক তখনই, তার মানে অ্যালজেব্রিক্যালি আমরা কোনো নিউমেরিক্যাল ভ্যালুর
সবথেকে ছোট কোয়ান্টিটিকে ডিফাইন করতে পারি না, তার অ্যাবসলিউট ভ্যালু বলতে পারি না, তখনই আমাদের ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ অফ জেনারেল অ্যালজেব্রিক আর্গুমেন্ট তার থেকে সরে এসে আমরা কোথায় আসি? ক্যালকুলাস। কারণ ক্যালকুলাস helps us to talk about the mathematical function where we can make the argument of smallest to smallest permissible quantity in a mathematical relation. সেই জন্যই আমরা এখন অ্যাক্সেলারেশনটাকে আর এই পুরনো ফর্মে পড়ব না অ্যাজ ভি মাইনাস ইউ বাই টি, রাদার আমাদের কাছে অ্যাক্সেলারেশনের ডেফিনেশন এখন হবে ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি মানেটা হলো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ঠিক আছে, এটাকে আমরা ইন আদার টার্ম আমরা কি বলি? অ্যাক্সেলারেশন ইজ, অ্যাক্সেলারেশনটাকে আমরা বলি ডেরিভেটিভ অফ ভেলোসিটি। মানে ভেলোসিটিকে আমরা ডিফারেন্সিয়েট করলে আমরা এই টার্মটা পাই। তার মানে এটার সিম্পল আর্গুমেন্টটা কি হলো? ডিভি স্ট্যান্ডস ফর ভি মাইনাস ইউ, ইট ইজ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি। কত চেঞ্জ? স্মলেস্ট পারমিসিবল চেঞ্জ ইন ভেলোসিটি এজ ডিভি ইন স্মলেস্ট পারমিসিবল টাইম টেকেন ডিটি। ঠিক আছে, তার মানে এক্সেলারেশন কথাটা আসলেই তোমার মাথায় হিট করা উচিত যে ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইচ ক্যান মেক অ্যান আর্গুমেন্ট পসিবল অ্যাবাউট দ্য স্মলেস্ট চেঞ্জ ইন ভেলোসিটি ডিউরিং স্মলেস্ট পারমিসিবল টাইম টেকেন। ঠিক আছে, তাহলে in every kinematics either the kinematics is under uniform acceleration or it is under variable acceleration. In every cases I can express acceleration as dv by dt. Even যেখানে acceleration constant সেখানেও আমরা accelerationটাকে dv by dt লিখতে পারি, আর যেখানে acceleration variable সেখানে তো লিখতেই পারি। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখানে যেহেতু অ্যাক্সেলারেশনটা ভেরিয়েবল আমি দিয়েছি 2t + 1, সো দেয়ারফর আমরা সেই অ্যাক্সেলারেশন যেটা 2t + 1 আছে ওটাকে আমরা লিখতে পারি ইট ইজ নাথিং বাট আদার দেন ডিভি বাই ডিটি। সো ডিভি বাই ডিটি ক্যান বি রিটেন 2t + 1। ক্লিয়ার? এবার কথা হচ্ছে ক্যালকুলাসের দুটো পার্ট আছে, একটা ডিফারেন্সিয়েশন, একটা ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন and another part is integration. Altogether both sections of calculus, this is very vast thing. Differentiation, integration দুটোই নিজের মধ্যে অনেক ভাস্ট জিনিস আছে। তো আমাদের আপাতত বুঝতে হবে যে ডিফারেন্সিয়েশনটা কি আর ইন্টিগ্রেশনটা কি, একদম এলিমেন্টারি আন্ডারস্ট্যান্ডিং। সিম্পল মানে হলো ডিফারেন্সিয়েশন মানে হলো একটা জিনিসকে ভেঙে আমি কত ছোট 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 পার্টে তার এক্সিস্টিং পার্টে তাকে স্প্লিট করতে পারি, সেটা হলো ডিফারেন্সিয়েশন। আর রিভার্স প্রসেস, অনেকগুলো স্প্লিটেড পার্ট ওগুলোকে অ্যাসেম্বল করে যখন আমি একটা সিঙ্গেল জিনিস বানানোর কথা ভাববো, দ্যাট মিন্স ইট ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, ওটা হলো ইন্টিগ্রেশন। তার মানে সব স্প্লিটেড পার্টগুলোকে অ্যাড করছি, অ্যাসেম্বল করা, যোগ করছি, অ্যাড করছি। সো প্রসেস অফ অ্যাডিং অল স্মলেস্ট টার্ম অফ আ ফাংশন, হ্যাঁ, কন্টিনিউয়াস ফাংশন, সেটাকে বলবো ইন্টিগ্রেশন। আর একটা জিনিসকে ভেঙে তার নেক্সট, একটা টুকরো, একটা বড় পাথরের টুকরো আছে, তুমি একবার মারলে দুটো টুকরো হলো, ঠিক আছে, দুটো পিস হলো, আবার দুটোকে আবার মারলে দুটোর থেকে আবার দুটো দুটো চারটা টুকরো হলো, আবার সেগুলোকে আবার ভাঙলে। সো এইভাবে তুমি যত ওটাকে ভেঙে 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 আরও ছোটো সেগমেন্টসে ভাঙতে পারবে, যতগুলো প্রসেস স্টেপে ভাঙবে, প্রত্যেকটা স্টেপ হলো একটা স্টেপ অফ ডুইং ডিফারেন্সিয়েশন। বুঝতে পারছো? তো
তো ডিফারেন্সিয়েশন ডিলস উইথ স্প্লিটিং, ব্রেকিং ওয়ান ইনটু টু অর মোর, ঠিক আছে। আর রিভার্স হলো অ্যাসেম্বলিং অর joining the splitted segment and forming the single unit of it will be the process of is known to be the integration, ঠিক আছে। তাহলে আমরা ফিজিক্সে তিনটে টার্ম জানি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, তাই তো। ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন। আমরা যখন ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি যাই বা ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন যাই, ঠিক আছে, তখন এই যে প্রসেস এটা হলো ডিফারেন্সিয়েশন করে আমরা পাই। দিস ইজ ডিফারেন্সিয়েশন, ডিসপ্লেসমেন্ট টু ভেলোসিটি আবার ভেলোসিটি টু অ্যাক্সেলারেশন। উল্টো দিকে যখন যাব অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটি বা ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট, তখন এই প্রসেসটাকে বলবো ইন্টিগ্রেশন। প্রোভাইডেড ডিফারেন্সিয়েশন যখন করব তখনও টাইমের রেসপেক্টে, ঠিক আছে, আর ইন্টিগ্রেশন যখন করব তখনও, হ্যাঁ হ্যাঁ যা শুনতে পাচ্ছ না, গন্ডগোল হচ্ছে, হ্যাঁ করো একবার কেটে দিয়ে আবার জয়েন কল করো গ্রুপটা, দেখি। ঠিক আছে, এবার শুনতে পাচ্ছ? তাহলে যেটা বলছিলাম যে এখনো কেটে যাচ্ছে, ভয়েসটা এখনো কাটছে। ক্লিয়ার হয়েছে? ঠিক। তো ডিফারেন্সিয়েশনটা হচ্ছে যে স্প্লিটিং অফ টার্ম, তার মানে ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি যাওয়ার জন্য ডিফারেন্সিয়েশন করতে হয়, আবার ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন যাওয়ার জন্য ডিফারেন্সিয়েশন করতে হয়। ইন দ্য রিভার্স প্রসেস, টু মুভ ফ্রম অ্যাক্সেলারেশন টু ভেলোসিটি উই নিড টু ডু ইন্টিগ্রেশন, and again to move from velocity to displacement we need to do integration, right? So that means we are known with acceleration term and we are supposed to know velocity. তার মানে আমরা acceleration থেকে velocity দিকে যাচ্ছি। Initially we know about acceleration and from there we will go to the term of velocity. তাহলে আমরা করব কি, এখানে ইন্টিগ্রেট করব, ঠিক আছে। এখানে আমরা কি করব, ইন্টিগ্রেট করব। তো আমরা প্রথম স্টেপ করব যে অ্যাক্সেলারেশনকে লিখব ডিভি বাই ডিটি, কারণ এই যে বললাম অ্যাক্সেলারেশনের ডেফিনেশন কি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে হলো এটা ডিভি বাই ডিটি। তাহলে ডিভি বাই ডিটি সেটাকে লিখলাম তার গিভেন টার্ম 2t + 1। এবার এটাকে কী করবো দেখো, ডিভি উইল বি ইকুয়াল টু 2t + 1 ইন্টু ডিটি, মানে ডিটিটা যেহেতু স্মল ইন্টারভ্যাল অফ টাইম, সেই ডিটিটাকে মাল্টিপ্লাই করব উইথ দ্য এক্সপ্রেশন ইন টার্মস অফ টি। দ্য এক্সপ্রেশন ইন টার্মস অফ টি ইজ 2t + 1, তাহলে সেটার সাথে ডিটিকে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। তার মানে হলো a time dependent relation function that into dt is equal to dv। এবার এখানে করব কি, now we call it integrate both sides and say integration is সিম্বলটা হলো এরকম, this is the symbol stands for integration। সিম্বলটাই এস যেমন আমরা লিখি, তো ওটাকে ওরকম কার্ভ না করে এই এনে এই, বুঝতে পারছো?
এসটাকে আমরা ছড়িয়ে দিই তো অতটা, এখানে কার্ভ করে দিই, ওটা কার্ভ করবো না, এরকম ছোট্ট এই সোজা না এই, ঠিক আছে। তো এটা হলো ইন্টিগ্রেশনের সিম্বল। এবার আসছি ইন্টিগ্রেশনের অ্যালজেব্রিক টার্মে তার বেসিক ফর্মুলাটা কি। বেসিক ফর্মুলা, বেসিক ফর্মুলা of integration x to the power n into dx, কোনো ফাংশন যদি এরকম থাকে x এর পাওয়ার n ইন্টু dx, যেখানে x ভ্যারিয়েবল, n হলো কনস্ট্যান্ট, dx টা হলো x এর ছোট এলিমেন্ট পার্ট, তখন এর ফর্মুলা হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, ঠিক আছে। এটা হলো ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা, বুঝতে পারছো? দেখো এই জিনিসটা তোমরা এটা পড়ছো, এটা প্রবাবলি একদম নতুন জিনিস, ঠিক আছে না? সেটা একটু প্রথমের দিকে টার্মগুলো এলোমেলো মনে হবে, কিন্তু শুনতে শুনতে দেখতে দেখতে এটা একা বুঝতে পারবে কি হচ্ছে। প্রশ্ন হচ্ছে এইরকমভাবে কেন যাচ্ছি, কারণ আমার পক্ষে তো এই যে ধরো 0 ইনস্ট্যান্ট থেকে 4 সেকেন্ড পর্যন্ত প্রত্যেকটা টি এর অ্যাবসলিউট ভ্যালু বসিয়ে নেক্সট ইনস্ট্যান্টের ভেলোসিটিকে জানা সম্ভব নয়, তো তাহলে আমাকে তো ইনফাইনাইট ম্যাথমেটিক্যাল স্টেপ করতে হবে, এবং তাতেও অ্যাকিউরেসি আসবে না। কারণ আমি একবার টি ইকুয়াল টু 0 বসে দেখবো, আচ্ছা ঠিক আছে ভেলোসিটি মানে ইনিশিয়াল এক্সেলারেশন 1, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি তো তাহলে টি ইকুয়াল টু নেক্সট ইনস্ট্যান্টের এক্সেলারেশন। তুমি তো একটা একটা করে ইনস্ট্যান্টের এক্সেলারেশন জানবে, কিন্তু সেই এক্সেলারেশনটা তো একটাই স্টপওয়াচ মোমেন্টে অ্যাপ্লিকেবল। ওটা তো এমন নয় যে হাফ সেকেন্ড, 1/4 সেকেন্ড বা 1/100 সেকেন্ড এরকম কোনো একটা ইন্টারভ্যালে এক্সিস্ট করছে, তা তো নয় না। তাহলে আমাদের কাছে সব ইনস্ট্যান্টের এক্সেলারেশন জানাও যদি চেষ্টা করি, তাহলে আমার কাছে লাভ নেই। সেটা আমাদের করতে হবে কি, আমাদেরকে ধরে নিতে হবে যে ডিভি যদি চেঞ্জ হয় ডিউরিং ডিটি ইন্টারভাল, ডিটিটা এত ছোট যে আমি যদি 0 থেকে 4 সেকেন্ডের টোটাল ইন্টারভালকে বোঝার সুবিধার জন্য ধরো আমি 1 লাখ ডিটি ইন্টারভালে ভেঙে দিলাম, ফার্স্ট ডিটি, সেকেন্ড ডিটি, থার্ড ডিটি, ফোর্থ ডিটি, এরকম করে 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমি ইকুয়াল ডিটি, ইকুয়াল ইন্টারভাল, ইকুয়াল টাইম স্প্যানের 1 লাখখানা ইনস্ট্যান্ট ইন্টারভালকে বসিয়ে দিলাম। দেখলাম 1 লাখ ইন্টারভাল বসালে পুরো 4 সেকেন্ডের গ্যাপটা পুরো ফিল আপ হয়ে গেল। তাহলে আমি এইভাবে ভাবতে পারি যে আমি যদি ফার্স্ট ডিটি ইন্টারভালের অ্যাক্রস ভেলোসিটি চেঞ্জটা জেনে যাই, সেকেন্ড ডিটির ইন্টারভ্যালের অ্যাক্রস ভেলোসিটি চেঞ্জটা জেনে যাই, থার্ড ডিটির অ্যাক্রস ভেলোসিটি চেঞ্জটা জেনে যেতে পারি, তাহলে এরকম প্রত্যেকটা ডিটির অ্যাক্রস করসপন্ডিং চেঞ্জ অফ ভেলোসিটি ডিভি 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 করে জেনে যেতে থাকি, তাহলে আমি লাস্ট 4th সেকেন্ডে উইচ উইল বি দ্য লাস্ট ইনস্ট্যান্ট, 4th সেকেন্ডটা কোন ইনস্ট্যান্ট, লাস্ট যে ডিটি ইন্টারভ্যালটা তার ফাইনাল ইনস্ট্যান্ট, হ্যাঁ কি না? বুঝতে পারছো কি না পারিজাত? বলছি ধরো তোমাকে একটা সার্টেন, ধরো মানে কিছুক্ষণের জন্য এটা আমি 1 লাখ ইনস্ট্যান্টের গল্প ছেড়ে দিচ্ছি, ধরো 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে তোমাকে বললাম যে আমি তোমাকে পুরো ডাইরেক্ট ইনিশিয়াল টু ফাইনালের চেঞ্জ ভেলোসিটিটা জানতে হবে, তোমাকে ভেলোসিটিটা বলবো প্রোভাইডেড তুমি 4 সেকেন্ডের ইন্টারভ্যালটাকে বেশি না 50 ইন্টারভ্যালে ভেঙে দাও, ঠিক আছে? তুমি অ্যাজিউম করো যে 50 ডিটি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড, ঠিক? তাহলে হ্যাঁ, ডিটি বলতে টাইম ইন্টারভ্যালটা বলছি, 50খানা ডিটি ইন্টারভ্যাল মিলিয়ে 4 সেকেন্ডের গ্যাপ, ঠিক আছে? তাহলে একটা ডিটি ইন্টারভ্যাল 4 সেকেন্ড বাই 50, তাহলে আমি যদি ফার্স্ট ডিটি ইন্টারভ্যালের ইনিশিয়াল
ভেলোসিটিটা জানি 0, তাহলে ফার্স্ট ডিটি ইন্টারভ্যালের এন্ডের ভেলোসিটিটা যদি জানিয়ে দিই তোমাকে, তাহলে ওটা নেক্সট ডিটি ইন্টারভ্যালের ইনিশিয়াল ভেলোসিটি হয়ে যাবে না? আবার যদি ধরো আমি তোমাকে সেকেন্ড ডিটি ইন্টারভ্যালের ভেলোসিটি চেঞ্জটা বলে দিই, তাহলে তুমি সেকেন্ড ডিটি ইন্টারভ্যালের লাস্ট ইনস্ট্যান্টের ভেলোসিটিটা জেনে যাবে। আচ্ছা স্যার, এটা আমরা তখনই করতে পারবো যদি অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট হয়। ওহো, অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্টই থাকে তাহলে আমি আবার ডিটি ইন্টারভ্যালে যাবো কেন? আমি তখন তো ডাইরেক্ট পুরো ফর্মুলাটা ডাইরেক্ট লিখে নেব। অ্যাক্সেলারেশনটা তো ফর আ গিভেন ইন্টারভ্যাল কনস্ট্যান্ট নয় তো, তাহলে আমার তার মানে কি অ্যাক্সেলারেশনটা তো প্রত্যেক স্টপওয়াচ মোমেন্টে চেঞ্জ হচ্ছে। তুমি টি ইকুয়াল টু 1 সেকেন্ডে, এক মিনিট আমাকে বলতে দাও, তো মন দিয়ে শোনো, টি ইকুয়াল টু 1 সেকেন্ডে যে অ্যাক্সেলারেশনটা আছে, টি ইকুয়াল টু 1.1 সেকেন্ডে কি সেই অ্যাক্সেলারেশনটা আছে? না। তার মানে 1 সেকেন্ড, তার মানে 0.1 সেকেন্ডের গ্যাপেই অ্যাক্সেলারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি অ্যাক্সেলারেশনের একটা ভ্যালুকে অ্যাপ্লাই করতে পারি নট ইভেন ফর 0.1 সেকেন্ড গ্যাপ, তাই তো? তাহলে করতে হচ্ছে কি আমাকে, যে পুরো 4 সেকেন্ডের ইন্টারভ্যালটাকে এত ছোট ছোট ইন্টারভ্যালে ভেঙে দিতে হচ্ছে যে অ্যাক্রস ওয়ান ইন্টারভ্যাল আই ক্যান অ্যাজিউম অ্যাক্সেলারেশন অ্যাজিউম টু বি কনস্ট্যান্ট। ইন্টারভ্যালটা এত ছোট নিতে হবে যে যাতে অ্যাক্রস দ্য ইন্টারভ্যাল চেঞ্জ অফ ভেলোসিটিটা জানা যেতে পারে, অ্যাজিউমিং অ্যাক্সেলারেশন অ্যাট লিস্ট রিমেন্স কনস্ট্যান্ট ডিউরিং দ্যাট ইন্টারভ্যাল অনলি। বুঝতে পারছো এবারে কথাটা? তাহলে আমাকে সেই ইন্টারভ্যালটা ডিটিটা খুব ছোট নিতে হবে। আমি যদি এক্সপেরিমেন্টালি 0.1 সেকেন্ডেও অ্যাক্সেলারেশনটাকে ভ্যারি করতে দেখছি, তাহলে এই ডিটিটা 0.1-এরও অনেক 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 ছোট, তাই না? এবার তাহলে কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে, এইটা দিয়ে কি করতে চাইছি আমি, লজিকটা বোঝাচ্ছি, ঠিক আছে? তো লজিকটা ওটাই হলো যে আমি যতগুলো ডিটি ইন্টারভ্যাল ভাবতে পারবো 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত, আমি যদি পুরো 4 সেকেন্ডের গ্যাপটাকে এক লাফে না পৌঁছতে পারি, তাহলে আমি পুরো প্রসেসটাকে ডিটি ইন্টারভ্যালে ভেঙে নিলাম। আমার অ্যাপ্রোচটা হলো যে আমি প্রত্যেকটা ডিটি ইন্টারভ্যালে কতটা চেঞ্জ অফ ভেলোসিটি পারমিসিবল অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, আমি যদি সেইটা কন্টিনিউয়াসলি ক্যালকুলেট করতে থাকি উইদাউট লিভিং আ সিঙ্গল ডিটি ইন্টারভ্যাল, দেন আই উইল রিচ টু দ্য ফাইনাল ইন্টারভ্যাল। Integration is just nothing but other than the process of adding all elements available in continuation from the beginning till the end. তুমি ধরো ঠিক করলে যে বেহালা থেকে ধর্মতলা যাবে, ঠিক আছে? তুমি বলে বাবারে এতটা রাস্তা হেঁটে যাব তো হাঁপিয়ে যাব, এতটা রাস্তা তো হেঁটে যেতে গেলে পারবো না, কত স্টেপ কত কিলোমিটার হ্যান ত্যান ভেবে মাথা পাগল খারাপ হয়ে গেল, ঠিক আছে? এবার তুমি ওই ডিস্টেন্সটা ট্রাভেল করে নেবে। কীভাবে ট্রাভেল করে নেবে? তুমি এই যেমন নর্মাল, এটা খুব সিম্পল এক্সাম্পল, আমরা নর্মাল সময় হাঁটি কি রাস্তায়, আমরা দু কদম বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে রিক্সা খুঁজি, হ্যাঁ, মেন রোডে গেলে অটো খুঁজি, বাস খুঁজে বেড়াই, বা আজকাল তো আরও সুবিধা হচ্ছে বাড়ির কাছ থেকেই অ্যান্ড্রয়েড অপশান ইউজ করে ওলাকে উবেরকে ডেকে নিচ্ছি, হ্যাঁ, তাই তো? তাই করি তো নাকি? হাঁটার কথা ভুলেই গেছি, তাই না? কি করো কি না? আমরা সবাই তাই করি তো, একদম। এবার যখনই দুর্গাপুজো চলে আসে, যারা খুব ঘুরতে ভালোবাসে
ডিসাইড করলো, ভেঙে নিল, চতুর্থীর থেকে ভাগ করে নিল, চতুর্থীর দিন এই এরিয়া, পঞ্চমী এইটা, ষষ্ঠী এটা, সপ্তমী এটা, অষ্টমী এটা, নবমী করে শেষই হচ্ছে না ঠাকুর দেখা। প্রত্যেক দিন কী ভেঙে নিল, আজ চতুর্থী, আজ শুরু করব কোথা থেকে না, আজ ঠাকুর পুকুর থেকে শুরু করব, প্রথম দিন বেহালাটা পুরো দেখে নেব। এই পুরো বেহালা দেখতে গিয়ে রাস্তায় তো প্রচুর পুজো, একটা পুজোকেও তো ছাড়া যাবে না, যাবে কি? একটা পুজো ছাড়া যাবে না। তাহলে তো ভাই বারবার বাসে উঠে ওলাই করে বা অটো করে ওটা তো করা সম্ভব নয়, তাই না? তখন দেখি যে লোকটা আমরা ধরো ইন রেগুলার প্র্যাকটিস 2 কিলোমিটার যে লোকটা হাঁটে না, 1 কিলোমিটার যে লোকটা হাঁটে না, হ্যাঁ, সেই রকম লোকও দিনের পর দিন রোজ, সে সারাদিন ঘুরে এসে রাত্রে সে চিৎপটাং হয়ে যায়, সে আলাদা কথা, হ্যাঁ, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে সে প্রত্যেক দিন দেখা যাচ্ছে একটা লোক 6-7 কিলোমিটার 10 কিলোমিটার অনায়াসে হেঁটে নিচ্ছে। কি করে হাঁটছে? কন্টিনিউ। এমন তো নয় যে প্রথমে 2 কদম হাঁটলো, তারপর আবার কারো কাঁধে চড়ে গিয়ে, হ্যাঁ, 2 কিলোমিটার চলে গেল, তারপর আবার হাঁটছে, তা তো নয়, কন্টিনিউ হাঁটছে। এবার মাঝে মাঝে স্টপ ওয়াচ মোমেন্টগুলো কোথায়? ওই পুজো মণ্ডপগুলো। তো সে তখন কি হয়ে চলে যাচ্ছে? কারণ সে তখন 5-6 কিলোমিটারের কথা ভাবছেই না। তো সে বাড়ি থেকে বেরিয়ে 100 মিটার একটা পুজো, ওইটা তার প্রথম টার্গেট, ওটা ট্রাভেল করে নিল, ওটা দেখে তো আবার 100 মিটার আরেকটা পুজো, সেটা দেখে নিল, থার্ড 100 মিটারে, এরকম প্রতি 50-100 মিটার কি 200 মিটার করে তার ডেস্টিনেশন বেড়েই চলেছে। করতে করতে দেখা গেল সে যেখান থেকে শুরু করলো আর চতুর্থীর যেখানে লাস্ট পুজোটা দেখলো, অল টুগেদার সে 6-7 কিলোমিটার কি 8 কিলোমিটার হেঁটে নিয়েছে। নিজেই অবাক, এ কী করলাম? সো দিস ইজ দ্য কল্ড দ্য প্রসেস অফ কন্টিনিউয়াস ফাংশন। সে করলো কি, ওই এভরি গ্যাপ অফ 2 পূজা মণ্ডপস হি হ্যাজ মেড ইট অ্যাজ 1 ইন্টারভেল। বুঝতে পারলে কি পারলে না? ক্লিয়ার? তাহলে তার পক্ষে একটা লং জার্নিকেও কভার আপ করা সম্ভব হলো, কারণ ও টোটাল ডিসপ্লেসমেন্টটাকে স্প্লিট করে দিল ছোট ছোট ইন্টারভ্যালে, তাই না? আমরাও সেই ওই কাজই করব। আমরা দেখলাম যে এক্সেলারেশন ভ্যারি করছে, তাহলে 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত তো ডাইরেক্ট পৌঁছতে গেলে চিন্তা করলেই মাথা খারাপ হয়ে যাবে। তাহলে আমরা পুরো প্রসেসটাকে ওই একটা পুজোর থেকে আরেকটা পুজোর গ্যাপ ডিটির ইন্টারভেলের গ্যাপে ভেঙে দিলাম। এতটা এনার্জি আছে যে প্রথম ডিটিটা ট্রাভেল করে নেব, তারপরে আবার এনার্জি ডিসাইড করলাম ফর সেকেন্ড টু থার্ড পূজা মণ্ডপ, থার্ড টু ফোর্থ পূজা মণ্ডপ, ফোর্থ টু ফিফথ পূজা মণ্ডপ অ্যান্ড সো অন। বুঝতে পেরেছ? তাহলে আমরা যদি এই প্রসেসটাকে কন্টিনিউ করি, taking into consideration of calculation from the first DT interval till the last DT interval without missing a single interval in between in intermediate, then obviously we'll reach to the last required instant. Integration just talks about this process of adding continuous function of এলিমেন্টাল ভেরিয়েশন। মানে একটা ম্যাথমেটিক্যাল রিলেশনে আমি ফাইনাল ইনস্ট্যান্টে পৌঁছতে চাইছি, তাহলে পুরো ইন্টারভেলটাকে আমি নিজেও জানি না কতগুলো ডিটি ইন্টারভেল, আমি কেন, কেউই জানবে না হাউ মেনি ডিটি ইন্টারভেলস পসিবল ইন 4 সেকেন্ড, রাইট? বাট ইনফিনাইট নাম্বারস অফ ডিটি ইন্টারভেলস উই ক্যান কন্টিনিউ দ্য এডিশন। সেই পুরো প্রথম থেকে লাস্ট ক্যালকুলেশনগুলোকে সবগুলোকে যখন করব, ওটাকে আমরা ইন শর্ট, ইন ম্যাথমেটিক্যাল স্টেপ, ইন ওয়ান স্টেপ উই উইল কল ইট ইন্টিগ্রেশন অফ দ্য অ্যাডিং অল ইন্টারভেলস। বুঝতে পারছো? সেটা ডিভির একদম স্টার্টিং ইনস্ট্যান্টের ভেলোসিটি ইনফরমেশনটা থাকবে, আর লাস্ট ডিভির ফাইনাল ভেলোসিটি যেটা আমার দরকার, এন্ড t equal to 4 সেকেন্ড, এটা কিনা ফাইনাল ভেলোসিটি অফ দ্য লাস্ট ইন্টারভেল, সেই ভেলোসিটিটা হয়ে যাবে ওভারঅল চেঞ্জ অফ ডিভির, পুরো প্রসেসের চেঞ্জ অফ ডিভির লিমিট। ইনিশিয়াল ভেলোসিটি at the beginning of the first interval, final velocity at the end of the last interval। ঠিক আছে?
টাইমের ক্ষেত্রে 0 to 4, ঠিক। এবার আমরা এই যে ফর্মুলাটা আমি লিখে দিলাম x টু দি পাওয়ার n dx ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এই ইন্টিগ্রেশনটাকে আমরা লিখবো যেমন LHSটা আমার শুধু ডিভি আছে, তাহলে এটার ফরম্যাটের সাথে তো মিলছে না, তাহলে আমি লিখতে পারি v টু দি পাওয়ার 0 ইন্টু ডিভি, কারণ এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1, এটার সাথে কোনো কিছু নেই মানে 1 তো আছে, মাল্টিপ্লাই, তাই না? তাহলে আমি করলাম কি, হ্যাঁ আমি বললাম যে এটার ফরম্যাটটা কি x টু দি পাওয়ার n ইন্টু ডিএক্স, আর এটা তো এখানে সেরকম কিছু পাওয়ারে তো কিছু দেখতে পাচ্ছি না, শুধু ডিএক্স এর জায়গায় ডিভি রয়েছে। তাহলে এই ফরম্যাটের সাথে মেলাতে গেলে আমাকে এখানে ভি এর টার্মে কিছু থাকতে হবে, কিছু নেই, তার মানে আমি ওটাকে ভি টু দি পাওয়ার 0 লিখতে পারি। তার মানে n এর জায়গায় কি হয়ে গেল 0, তার মানে ফর্মুলা ওয়াইজ এটা হওয়া উচিত ভি টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, তার মানে এটা কত হয়ে গেল ভি। তার মানে আমার লেফট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশন দেখো, ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পর ওটাকে যেটা রেজাল্ট আসে সেটাকে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, ঠিক আছে। এই লোয়ার লিমিট আপার লিমিট ইজ ইকুয়াল টু ডান দিকের টার্মটাকে ইন্টিগ্রেট করবো যখন, প্রথমে 2t ইন্টু ডিটি, তাহলে 2টাকে বাইরে রাখবো, ইন্টিগ্রেশন অফ টি ডিটি ফর লিমিট 0 to 4, আর তারপরেরটা আবার 1 ইন্টু ডিটি মানে শুধু ডিটি, আবার ওখানেও তাই করতে পারি, এখানে টি এর টার্ম নেই, বলো মানে আমি আর এইচএসটাকে যখন ইন্টিগ্রেট করব তা আমি প্রত্যেকটা টার্মকে ডিটির সাথে মাল্টিপ্লাই করে এক একটা করে ইন্টিগ্রেট করব, তাহলে 2t ইন্টু ডিটি প্লাস 1 ইন্টু ডিটি, তো 2t ইন্টু ডিটির মধ্যে 2টা নিউমেরিক্যাল কনস্ট্যান্ট তাকে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন হবে টি ডিটির, আর পরেরটা আছে 1 ইন্টু ডিটি মানে ডিটি অনলি। এবার এইটা আবার এই ফরম্যাটের সাথে যাচ্ছে, তাহলে পাওয়ারটা কত, এখানে টি এর পাওয়ার 1, তাহলে ওটা কত হবে ফর্মুলা ওয়াইজ বলো, x টু দি পাওয়ার n dx থাকলে কত লিখেছিলাম, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n, তাহলে এখানে কত হবে t টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে 2 ডিভাইডেড বাই 2, আর এদিকে t এর পাওয়ার 0, তার মানে আবার ওই একই রকম এরকমভাবে কত হবে v, তার মানে ডিটির ইন্টিগ্রেশন কত দাঁড়াবে t, আমি যদি এখানে ওই একই কাজ করি t টু দি পাওয়ার 0 করে দিই, তাহলে লিখবো না t টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, তার মানে কি দাঁড়াবে t। বুঝতে পারলে? এবার দেখো, এবার এই ইন্টিগ্রেশন হয়ে গেল, তারপর লিমিটটাকে অ্যাজ ইট ইজ রেখেছিলাম, এবার লিমিটটাকে বসাবো কীরকমভাবে, লিমিট বসানোর মানেটা হচ্ছে কি দেখো, যেই টার্মটা ইন্টিগ্রেশনের পরে এলো সেখানে যে ভেরিয়েবলটা রয়েছে মানে টি টার্মটা রয়েছে, ওই এক্সপ্রেশনটার ওপর টি এর জায়গায় আগে আপার লিমিট ভ্যালু বসাবো অন দিস এক্সপ্রেশন, মাইনাস ওই এক্সপ্রেশনটার ওপর টি এর জায়গায় তার লোয়ার লিমিট বসাবো, মানে হলো 4 স্কোয়ার বাই 2 মাইনাস 0, টি স্কোয়ার বাই 2 এসেছিল তো, টি এর জায়গায় আপার লিমিট 4 বসালাম, তাহলে ফরম্যাট ওয়াইজ কত হবে 4 স্কোয়ার বাই 2 মাইনাস ওই ফরম্যাটটাতেই টি এর জায়গায় 0 বসালে কি হবে 0 বাই 2 ইজ 0 প্লাস 4 মাইনাস 0, তাহলে ক্যালকুলেশন কি দাঁড়ালো আমার বলো, এটা 16 বাই মানে 2 কেটে গেলে এটা 16, আর ওখানে
4 কত হলো 20 আর LHS এ আমার কি ছিল v এর আপার লিমিটটা v ইটসেলফ -0 তার মানে v -0 তার মানে আলটিমেটলি আমার v কত বেরিয়ে গেল 20 মিটার পার সেকেন্ড তাহলে এই 20 মিটার পার সেকেন্ড হলো the final velocity at t equal to 4 seconds of this straight line motion which is continuing with variable acceleration of 2t plus 1 meter per second square. বুঝতে পারলে? তাহলে এইটা হলো আমার way of dealing with variable kinematics, তাই না? যখনই আমাদের কাছে অ্যাক্সেলারেশন ভেরিয়েবল থাকবে এবং সেই অবস্থায় আমার যদি একটা ইনস্ট্যান্টের ভেলোসিটি দেওয়া থাকে অন্য কোনো ইনস্ট্যান্টের ভেলোসিটি জানতে চায় তাহলে আমাকে অ্যাপ্রোচ করতে হবে ওই দুটো ইনস্ট্যান্টের মাঝে যে টাইম রিলেটেড অ্যাক্সেলারেশন রিলেশন থাকবে সেটাকে লিখব dv/dt, দিয়ে ডিটিটা টাইমের টার্মের সাথে মাল্টিপ্লাই করব, দিয়ে প্রসিড করব একদম হুবহু এই প্রসেসে। বুঝতে পারছো? ঠিক।